শুনছেন চার্লি চ্যাপলিনের আত্মজীবনী আমার জীবন থেকে। আজ এর ৩৭তম পর্ব। নিয়াকের দিনগুলো খুব সুন্দর কেটেছিল, যদিও নিঃসঙ্গ লাগতো মাঝে মাঝে। কারো সাথে দেখা হয় না, কেউ কথা বলারও নেই, শুধু আমরা দুজন। তবে এটাই বেশ ভালো, কারণ আমি যেন সেই বিচারের ঝুঁকিটা তখনও কাটিয়ে উঠতে পারিনি। যদিও পেছনের কটা দিন আমার সৃষ্টিশীলতাকে পঙ্গু করে দিয়েছিল, তবু তার মধ্যেই মসিয়ে ভেরদুর চিত্রনাট্য তৈরির কাজ আমি প্রায় শেষ করে এনেছিলাম। কাজটা এবার একেবারে শেষ করার ইচ্ছাটা আবার আমার মনের মধ্যে ফিরে আসছিল। আমাদের ইচ্ছা ছিল মাস ৬ এখানে থেকে যাব, এখানেই ওনার বাচ্চা হবে। কিন্তু আমার ভেতরে যে তখন তাগিদ এসে গেছে, নিয়াকে তো কোনো কাজ করতে পারছিলাম না, তাই ৫ সপ্তাহ পরেই আবার ক্যালিফোর্নিয়ায় ফিরে গেলাম। বিয়ের পরই ওনা স্বীকার করেছিল যে সিনেমায় অথবা স্টেজে কোথাওই ওর অভিনেত্রী হওয়ার ইচ্ছে নেই। শুনে আমি খুশি হয়েছিলাম। অবশেষে একজন পরিপূর্ণ স্ত্রীকে পাব, যে পেশার তাগিদে ছুটবে না। তা ওনা যখন অভিনয়ই করবে না, আমিও শ্যাডো অ্যান্ড সাবস্টেন্সের কাজ সরিয়ে রেখে মসে ভেরদু নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। সরকারি বিচারের ঝামেলায় না পড়লে অনেক আগেই মসিয়ে ভেরদুর কাজ শেষ হয়ে যেত। ওনা অভিনয় জগতে না আসায় একটা দুঃখ আমার হয়েছিল। মনে হয়েছিল ছবির দুনিয়া একজন দারুণ মহিলা কমেডিয়ানকে হারালো। ওনার খুব চমৎকার কৌতুক বোধ ছিল। মনে আছে, আমার বিচার শুরুর ঠিক আগে বেভারলি হিলসে ওনা আর আমি গিয়েছিলাম একটা সোনার গয়নার দোকানে, গয়না রাখার বাক্সটা মেরামত করাতে। মেরামতের সময়ে আমরা দোকানে অপেক্ষা করছিলাম, বসে না থেকে দোকানে সাজানো গয়না দেখছিলাম। দেখি একটা হাতের বালা, হিরে আর রুবি বসানো, ঠিক যেমনটি আমাদের পছন্দ। কিন্তু ওনার মনে হলো জিনিসটার দাম বড্ড বেশি, তাই গয়নাটা হাতে নিয়ে দেখলাম। দোকানদারকে বললাম পরে ভেবে দেখব। তারপর কাজ সেরে দোকান থেকে আমরা বেরিয়ে এলাম। ওনা গাড়ি চালাচ্ছিল। গাড়িতে উঠেই ওনাকে বললাম, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো। গাড়ি চলতে শুরু করলে পকেটে হাত দিয়ে সাবধানে সেই বালাটা বের করে আনলাম, যেটা ওর খুবই পছন্দ হয়েছিল। গয়নাটা দেখে ওনা তো প্রথমে খুবই ঘাবড়ে গেল। বলল, ছি ছি, এটা তুমি কি করলে? ওনা গাড়িটা নিয়ে একটা ছোট রাস্তায় ঢুকলো, রাস্তার পাশে গাড়িটা দাঁড় করালো, বলল, যাকগে, যা হওয়ার হয়ে গেছে, তবে এটা কিন্তু তুমি ঠিক কাজ করনি। আমি বললাম, আমি কিন্তু আর এটা ফেরত দিয়ে আসতে পারবো না। আমি আর অভিনয় করতে পারছিলাম না। হেসে ফেললাম। ওকে বলেই দিলাম আসল রহস্য। ও যখন অন্যদিকে গিয়ে গয়না দেখছিল, আমি চুপি চুপি এটা কিনে নিয়েছিলাম। আমি হাসতে হাসতে বললাম, আর তুমি ভাবলে কি না আমি এটা চুরি করে এনেছি, চোরের দলে নাম লেখালাম? ওনা বলল, আমি আর তোমাকে নতুন কোনো ঝামেলার মধ্যে দেখতে চাই না। বিচারের দিনগুলোতে আমার চারপাশে আমি বহু বন্ধুকে পেয়েছিলাম, যারা আমাকে সাহস দিয়েছিলেন, সহানুভূতি জানিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন সালকা ভিয়ারেল, ক্লিফোর্ড উদেটস, হান্স আইসলার, লিউ ফ্রোটোয়াঙ্গার, স্টিফেন স্পেন্ডার, সিরিলি কনলি, এমন আরও অনেকে। সালকা ভিয়ারেল ছিলেন পোল্যান্ডের নামকরা অভিনেত্রী। সান্তা মনিকায় ওনার বাড়িতে উনি প্রায়ই খানাপিনার আসর বসাতেন। সেখানে জড়ো হতেন নানা গুণীজন। তাদের মধ্যে ছিলেন টমাস মান, ব্রেটন্ট ব্রেক্ট, শোয়েনবার্গ, হান্স আইলার, লিউ ফোটোয়াঙ্গার, স্টিফেন স্পেন্ডার, সিরিল কনলি। এছাড়াও আরও কত বিখ্যাত সব মানুষ, সবার নাম মনে নেই। সালকা যেখানেই থাকতেন সেখানেই যেন ফুলের আসর বসিয়ে দিতেন। হান্স আইলারের বাড়িতে মাঝে মাঝে বের্টল্ট ব্রেক্টের সঙ্গে দেখা হতো। ছোট ছোট করে ছাঁটা চুল, কেমন যেন দেখতে লাগতো। যতদূর মনে পড়ে মুখে সবসময় চুরুট থাকত। আমি ওনাকে মসিয়ে ভেরদুর চিত্রনাট্যটা পড়তে দিয়েছিলাম। উনি সেটা খুঁটিয়ে পড়েছিলেন। পড়ে উনি শুধু একটাই মন্তব্য করেছিলেন, চীনা ভঙ্গিতে চিত্রনাট্যটি লেখা হয়েছে। একবার লিউফোর্ট ওয়াঙ্গারকে জিজ্ঞেস করেছিলাম আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উনি কী ভাবছেন। উনি বললেন, তাহলে বলি শুনুন, বার্লিনে আমি যখন আমার বাড়িটা বানানো শেষ করলাম, তখন হিটলার ক্ষমতায় এলেন। ওখান থেকে আমি চলে এলাম ফ্রান্সে। প্যারিসে যখন আমি আমার
ফ্ল্যাটটি সবে সাজানো গোছানো শেষ করলাম, তখন নাৎসি বাহিনী ফ্রান্স দখল করে নিল। আমিও সেখান থেকে সরে পড়লাম। এখন আমেরিকায় সান্তা মনিকাতে সবেমাত্র একটা বাড়ি কিনেছি, এবার দেখি কি হয়, এই বলে তিনি অর্থপূর্ণ হাসলেন। প্রায়ই আলবাস হাক্সলির সঙ্গে দেখা হতো। উনি তখন আধ্যাত্মিকতা নিয়ে মজে ছিলেন। ওনাকে সে সময় আমার মোটেই ভালো লাগতো না। সত্যি কথা বলতে কি, উনি বরং অল্প বয়সে যেমন ছিলেন তখনই ওনাকে আমার ভালো লাগতো। একদিন আমাদের বন্ধু ফ্রাঙ্ক টেলর ফোন করে বলল যে ওয়েলসের কবি ডিলান টমাস আমাদের সঙ্গে দেখা করতে চান। আমি আর ওনা তো খুব খুশি, বললাম নিয়ে আসুন ওনাকে। ফ্রাঙ্ক তখন একটু দ্বিধাগ্রস্তভাবে বলল, দেখি উনি যখন একটু কম নেশায় থাকবেন তখন নিয়ে যাব। সেদিন সন্ধ্যায় দরজার ঘণ্টা বাজল। আমি দরজা খুলতেই দেখি ডিলান টমাস তাল খেয়ে ভেতরে ঢুকে সোজা মাটিতে। আমি তো অবাক, একই কাণ্ড। এই যদি ওনার কম নেশা হয় তাহলে পুরো মাতাল অবস্থায় উনি কি করেন? দু একদিন পরে উনি আবার এলেন, একসাথে রাতের খাওয়া খেলাম। সেদিন ওনার অবস্থা বেশ ভালোই ছিল। ওনার লেখা কবিতা পড়ে শোনালেন। কি সুন্দর গলা আর কি ব্যঞ্জনাময় ভঙ্গি। কবিতার পুরো বিষয়টা আমার মনে নেই, শুধু দু একটি শব্দ মাঝে মধ্যেই মনে পড়ে যায়। আমাদের অন্যান্য বন্ধুদের মধ্যে থিওডর ড্রেইসারকে আমি খুব পছন্দ করতাম। সে আর তার মিষ্টি বউ হেলেন প্রায়ই আমাদের বাড়ি আসত। ড্রেইসার খুব ভদ্র নরম স্বভাবের ছিল, কিন্তু ওর মনের ভেতরে সবসময় কী যেন একটা অস্থিরতা কাজ করত। ও যখন মারা যায়, নাট্যকার জন লসন শেষকৃত্যের সময় একটি প্রশস্তিমূলক রচনা পাঠ করেন। আমাকে উনি বলেছিলেন ড্রেইসারের লেখা একটি কবিতা পাঠ করতে, আমি করেছিলাম। যদিও আমার কাজ নিয়ে মাঝে মধ্যেই দুশ্চিন্তা হতো, তবে একটা বিশ্বাস আমার ছিল যে একটা ভালো ছবি যদি করতে পারি তাহলেই আমার সব মানসিক সমস্যা দূর হয়ে যাবে। এই উপলব্ধি থেকেই আমি মসিয়ে ভেরদু শেষ করে ফেললাম প্রাণপণ শক্তিতে কাজ করে। 2 বছর লেগেছিল এটা শেষ করতে, কারণ এটা শুরু করা, সবাইকে কাজটা বোঝানো বেশ কঠিন ছিল। যদিও ছবি তুলতে সময় লেগেছিল মাত্র 12 সপ্তাহ। এত কম সময়ে আমি আর কোনো সিনেমার ছবি তোলাই শেষ করতে পারিনি। সিনেমা তৈরি হলে পাঠালাম সেন্সর অফিসে। কিছুদিনের মধ্যেই ওদের চিঠি পেলাম। ছবির প্রায় পুরোটাতেই ওনারা আপত্তি জানিয়েছেন। দেশের শিল্প সংস্কৃতিতে শ্লীলতা, অশ্লীলতা, অতিরিক্ত হিংসা ইত্যাদি বিচারের সংস্থা হল লিজিয়ন অফ ডিসেন্সি। সেন্সর অফিস তারই একটি শাখা। মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনই এই সেন্সর ব্যবস্থা তৈরি করেছে। সিনেমায় সেন্সর যে দরকার তাতে আমি একমত, কিন্তু এটা ঠিকঠাক প্রয়োগ করাটাই খুব কঠিন। আমার একটা কথাই বলার, তা হলো সেন্সর ব্যাপারটা যেন চোখ বাঁধা নিয়মের অনুশাসন না হয়ে দাঁড়ায়। সেন্সর করতে গিয়ে দৃশ্যের প্রয়োজনীয়তাটাও যেন লক্ষ্য রাখা হয়। শুধুমাত্র বিষয়বস্তুটাকে বিচার না করে বিচার করা উচিত বিষয়টা কিভাবে তুলে ধরা হয়েছে, কি বুদ্ধিমত্তা ও উপলব্ধি এখানে প্রয়োগ করা হয়েছে, এই দিকগুলিও। নৈতিক দিক থেকে হিংসাত্মক কার্যকলাপ অথবা ক্ষতিকর দর্শন সিনেমাতে তুলে ধরা খুবই ক্ষতিকর। যেমন ক্ষতিকর রগরগে যৌন দৃশ্য সিনেমাতে ঢুকিয়ে দেওয়া। বার্নার্ড শ বলেছিলেন, খলনায়কের চোয়ালে একটা ঘুষি দিলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে আর ভাবনা থাকতো না। মসিয়ে ভেরদুর উপর সেন্সরশিপ চালানো নিয়ে আলোচনা করার আগে মসিয়ে ভেরদু ছবির গল্পটি সংক্ষেপে তুলে ধরা দরকার। ভেরদু একজন সাধারণ ব্যাংক কর্মচারী। অর্থনৈতিক বিপর্যয়ের সময় তার চাকরি চলে যায়। তখন সে একটা পরিকল্পনা করে। অবিবাহিত বয়স্ক মহিলাদের বিয়ে করে তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে খুন করে ফেলে। ভেরদুর একজন আসল বউ আছেন, গ্রামে থাকেন ছেলেকে নিয়ে। তিনি অসুস্থ। স্বামীর এই অপরাধমূলক কাজের ব্যাপারে কিছুই জানতেন না। ভেরদু তাহলে মহিলাদের খুন করে অতি স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যেত, যেমন একজন মানুষ সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তার সংসারের প্রতি সব কর্তব্যকর্মই পালন করত। ভেরদু ছিল যেন দোষ ও গুণের আশ্চর্য সমন্বয়। সে যখন নিজের বাড়িতে থাকত, বাগান পরিচর্যা করত, একটা শুঁয়োপোকাকেও সাবধানে বাঁচিয়ে পা ফেলত। আর তখনই বাগানের এক প্রান্তে তার খুন হওয়া এক প্রৌঢ়াকে জ্বালিয়ে দেওয়ার কাজ চলত। গল্পটার মধ্যে মজা ছিল,
ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ, ছিল সমাজের প্রতি তীব্র সমালোচনা। সেন্সর বোর্ড আমাকে একটা লম্বা চিঠি পাঠিয়েছিল। তাতে বিস্তারিতভাবে বলা ছিল কেন সিনেমাটির অধিকাংশই তারা নিষিদ্ধ করেছে। তাদের চিঠির কিছু অংশ আমি তুলে ধরছি। চিত্রনাট্যের বেশ কিছু অংশ আমাদের মনে হয়েছে সমাজের পক্ষে ক্ষতিকর, বিশেষ করে গল্পের যেখানে ভের্দু বর্তমান সমাজ ব্যবস্থাকে সমালোচনা করেছে। এছাড়াও এমন কিছু অংশের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যেগুলো আরও মারাত্মক এবং আইনের চোখে অপরাধ। ভের্দু বলতে চায় যুদ্ধের সময়ে যে আইনসঙ্গত গণহত্যা লীলা চলে তার তুলনায় তার দ্বারা করা কয়েকটি হত্যাকাণ্ড নেহাতি ছেলেখেলা ছাড়া আর কিছুই নয়। সেগুলোও নাকি এই সমাজ ব্যবস্থারই ফল। যুদ্ধ গণহত্যা লীলা কিনা, আইনসঙ্গত হত্যাকাণ্ড কিনা, এসব বিতর্কে না গিয়েও এটা বলা যায় যে ভের্দু তার বক্তব্যের মধ্য দিয়ে নিজের অপরাধকে নৈতিকতার প্রশ্ন দিয়ে সঠিক কাজ হিসেবে তুলে ধরতে চেয়েছে। আমাদের আপত্তির দ্বিতীয় মূল কারণটি হলো গল্পের যা বিষয় তাকে অনুমোদন করা যায় না। একের পর এক মহিলাকে নিজের প্রেমিকা বানিয়ে তাদের সঙ্গে বিয়ের অভিনয় করা, এর মধ্য দিয়ে অবৈধ যৌনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এরপর তারা তাদের আপত্তির অংশগুলো গল্প ধরে ধরে দেখিয়ে দিয়েছে। আমি প্রথমে আমার চিত্রনাট্য থেকে দুটো পৃষ্ঠা হুবহু তুলে দিচ্ছি, যেখানে ভের্দুর অবৈধ স্ত্রী লিডিয়াকে দেখা যাবে। এই প্রৌঢ়া মহিলাকে ভের্দু সেই রাতেই হত্যা করবে। লিডিয়া অল্প আলোয় হলঘরে ঢুকে আলো নিভিয়ে দিয়ে শোয়ার ঘরে ঢোকে। ঘরের আলো জ্বেলে দেয়, দরজার ফাঁক দিয়ে আলোর রেখা হলঘরে পড়ে। এবার ভের্দু আস্তে আস্তে ঢোকে। হলঘরের শেষ প্রান্তে একটা বড় জানালা, সেখান দিয়ে পূর্ণিমা রাতের জ্যোৎস্না এসে পড়েছে। কেমন একটা ঘোরের মধ্যে সেদিকে এগিয়ে যায়। ভের্দু আপন মনে বলছে, কি সুন্দর, কি নরম মোহময় রাত। শোয়ার ঘর থেকে লিডিয়ার কণ্ঠ, কিছু বললে আমাকে? কি মোহময়। প্রিয়তমা, আজকের চাঁদ যেন সুন্দরী যুবতীর রূপ ধারণ করেছে। ওসব ছেড়ে শোবে এসো। আসছি প্রিয়তমা, মনে হচ্ছে যেন ফুলের উপর দিয়ে হাঁটছি। ভের্দু লিডিয়ার ঘরে চলে গেল। হলঘর ফাঁকা, জ্যোৎস্নায় অল্প আলোকিত হয়ে আছে। শোয়ার ঘর থেকে ভের্দুর গলা শোনা যাবে, দেখো দেখো একবার চাঁদের দিকে, এত উজ্জ্বল চাঁদ আমি আগে কখনো দেখিনি, যেন কি অশ্লীল। অশ্লীল চাঁদ? কি বোকার মতো কথা বলছো, হা হা হা। অশ্লীল চাঁদ, বেশ বলেছ। ভীষণ জোরে বাজনা বেজে ওঠে। আস্তে আস্তে দৃশ্য পরিবর্তন হয়। সকালের রোদ ফুটে ওঠে। সেই একই হলঘর, সূর্যের আলো এসে পড়েছে। ভের্দু শোয়ার ঘর থেকে বেরিয়ে এসে গুনগুন করে গান করতে করতে। এই উপরের দৃশ্যে সেন্সর বোর্ডের আপত্তি। ওনারা বলেছেন লিডিয়ার বলা কথা পাল্টাতে হবে। ও যে বলেছে ওসব ছেড়ে শোবে এসো, এটা বলা যাবে না, বলতে হবে শুতে যাও। আমাদের বলা হলো পুরো দৃশ্যটা এমনভাবে সাজাতে হবে যাতে বোঝা না যায় ভের্দু ও লিডিয়া অবৈধভাবে বিবাহিত জীবনের সম্পর্ক উপভোগ করছে। শুধু তাই নয়, অশ্লীল চাঁদ বাক্যটাও পাল্টাতে হবে। পরদিন সকালে ভের্দু যে তার স্ত্রীর শোয়ার ঘর থেকে খুশি মনে গানের সুর ভাসতে ভাসতে বেরিয়ে আসছে, এই দৃশ্যও চলবে না। সেন্সর বোর্ডের পরের আপত্তি একটি মেয়ের কথাতে, যার সঙ্গে ভের্দু গভীর রাতে দেখা করেছিল। বোর্ড বলে যে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ও একজন বেশ্যা, সুতরাং ছবিতে বেশ্যা দেখানো চলবে না। আমার গল্পের মেয়েটি বেশ্যা ঠিকই। রাতে সে ভের্দুর ঘরে এসেছে, নিশ্চয়ই ভের্দুর ছবি আঁকা দেখতে নয়। কিন্তু মেয়েটিকে ঘরে নিয়ে আসার পেছনে ভের্দুর একটা উদ্দেশ্য আছে। মেয়েটির উপরে ও একটা বিষ প্রয়োগ করে দেখতে চায়, যে বিষে মেয়েটি মরে গেলেও শরীরে কোনো প্রমাণ থাকবে না। ভের্দুর ঘর থেকে চলে যাওয়ার 1 ঘন্টা পরেই সেই বিষে মেয়েটির মারা যাওয়ার কথা। দৃশ্যটির মধ্যে আর যাই থাকুক, যৌনতার নামগন্ধও ছিল না। আমার চিত্রনাট্যে এভাবে বলা ছিল, প্যারিসে একটি আসবাবপত্রের দোকানের উপর তলায় ভের্দুর ফ্ল্যাটে ঢুকে ভের্দু দেখে তার সঙ্গের মেয়েটি একটা ছোট্ট বেড়াল ছানা নিয়ে এসেছে তার কোটের মধ্যে লুকিয়ে। ভের্দু বলছে, তুমি বেড়াল খুব ভালোবাসো? না, তেমন নয়, তবে এ বেচারা ভিজে গেছে, শীতে কাঁপছে। আপনার ঘরে বোধহয় দুধ নেই, তাই না?
আছে, নিশ্চয়ই আছে। আমাকে অতটা গরিব ভেবো না। আমি কি তেমন খারাপ কিছু বলেছি? হ্যাঁ বলেছ, তবে তোমার চেষ্টা আছে। কেন এ কথা বলছেন? তা না হলে এত রাতে কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকে? আমার কোনো চেষ্টাই নেই, কিন্তু না দাঁড়িয়ে কি করব? কাউকে তো দরকার। চেষ্টা নেই বলে আমার মনে হয় না। আপনার পর্যবেক্ষণ করার ক্ষমতা তো দেখছি বেশ ভালো। তা কতদিন ধরে এই লাইনে এসেছো? এই মাস তিনেক। তোমার মতো সুন্দরী মেয়ে 3 মাসে তো অনেক উপরে উঠে যাওয়ার কথা। সুন্দরী বলার জন্য ধন্যবাদ। এবার আমাকে সত্যিটা বলো, নিশ্চয়ই হাসপাতাল বা জেলখানা থেকে সবে বেরিয়েছো। কোনটা সত্যি? এসব কথা জানতে চাইছেন কেন? কারণ আমি তোমাকে সাহায্য করতে চাই। আপনি কি জনদরদি? হ্যাঁ, তা তো বটেই। সাহায্যের জন্য কোনো প্রতিদান চাইব না। মেয়েটি ভেরদুকে ভালো করে দেখে, তারপর বলে, আপনি কি ত্রাণদাতা? স্যালভেশন আর্মি? ঠিক আছে, আমাকে যদি তাই ভাবতে পারো। আমি সবে জেল থেকে বেরিয়েছি। জেলে যেতে হয়েছিল কেন? যে কোনো কারণেই হোক, তাতে কি আসে যায়? খুবই তুচ্ছ ঘটনা। এটাকেই ওরা অপরাধ বলেছিল। ভাড়া করা একটা টাইপরাইটার বাঁধা দিয়েছিলাম। ওহো, এর চেয়ে ভালো কিছু করতে পারলে না? কতদিনের শাস্তি হয়েছিল? 3 মাস। তাহলে জেল থেকে বেরোনোর পর আজই তোমার প্রথম দিন? হ্যাঁ। তোমার খিদে পেয়েছে? মেয়েটি মাথা নাড়ে, হাসে। তাহলে একটু রান্না করে দিতে হয়। আমি করছি, তুমি বরং একটু সাহায্য করো। এসো, রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আসবে। ভেরদু আর মেয়েটি রান্নাঘরে চলে যায়। ভেরদু ডিম ভাঙে, খাবার বানায়, ট্রেতে খাবার সাজায়। মেয়েটি ট্রেটি নিয়ে বসার ঘরে চলে যায়। মেয়েটি ঘর থেকে বেরিয়ে যেতেই ভেরদু এদিক ওদিক দেখে তাড়াতাড়ি একটা আলমারি খোলে, একটুখানি বিষ বার করে মদের বোতলের মধ্যে ঢেলে দেয়। তারপর আবার বোতলের মুখটা বন্ধ করে একটা ট্রেতে রাখে, সঙ্গে 2টো গ্লাস। ট্রে নিয়ে ও বসার ঘরে চলে যায়। দেখো, এতে তোমার পেট ভরে কিনা। ডিম ভাজা, টোস্ট আর একটু মদ। ও, দারুণ। মেয়েটি হাতের বইটি রেখে দেয়, হাই তোলে। ঘুম পেয়ে গেলে খেয়ে নাও তাড়াতাড়ি। খাওয়া হলে আমি তোমাকে তোমার হোটেলে পৌঁছে দেব। এই বলে ভেরদু বোতল খোলে। আপনি খুব দয়ালু। আমি ঠিক বুঝতে পারছি না আমার জন্য আপনি এত করছেন কেন? কেন করব না? মেয়েটির গ্লাসে বিষ মেশানো মদ ঢেলে দিতে দিতে ভেরদু বলবে, দয়া কি খুব দামি বস্তু যে কাউকে দেখানো যাবে না? আমি তো সেটাই ভাবতাম। ভেরদুও নিজের গ্লাসে একই মদ ঢালতে যাচ্ছিল। হঠাৎ বোতলটি রেখে দিল। ওহ, টোস্ট আনতে ভুলে গেছি। ভেরদু মদের বোতলটা হাতে নিয়ে রান্নাঘরে চলে গেল। সেখানে ও বোতলটা পাল্টে ফেলল, টোস্টগুলো টেবিলে রাখল। তারপর নতুন বোতল থেকে নিজের গ্লাসে মদ ঢালে। আপনি খুব মজার মানুষ। আমি? কেন? তা জানি না, মনে হয় তাই বললাম। যাক, তুমি খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। মেয়েটি খেতে শুরু করে। ভেরদু তখন টেবিলের উপরে রাখা বইটি দেখে। কি বই পড়ছিলে? শোপেনহাওয়ার। তোমার শোপেনহাওয়ার ভালো লাগে? ওই আর কি। তুমি কি ওনার আত্মহত্যার চুক্তি বইটি পড়েছ? না, আমার ইচ্ছে করেনি। জীবনের শেষটা একবার ভাবো তো, কি সহজে সব শেষ। ধরো তুমি ঘুমিয়ে পড়েছ, জানো না কিছু, ঘুমের মধ্যেই সব শেষ। হঠাৎ এমন একঘেয়ে বেঁচে থাকার চেয়ে এমন চলে যাওয়াই ভালো নয় কি? আমি ঠিক জানি না। মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে, এটা বেশ ভীতিকর। আমার মনে হয় একটি শিশু যে এখনো জন্মায়নি, সেও যদি জীবনের এই নিষ্ঠুরতাটা জানতো, তাহলে সেও হয়তো ভয় পেত জন্মাতে। ভেরদু মাথা নেড়ে হাসলেন, গ্লাস থেকে একটু পান করলেন। মেয়েটিও তার বিষ মেশানো গ্লাস তুলে নিল, চুমুক দিতে যাবে, হঠাৎ থামল। তবুও জীবন সুন্দর। কোনখানটা সুন্দর দেখলে? সব কিছুই। বসন্তের সকাল, গ্রীষ্মের রাত, সঙ্গীত, শিল্প, ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। তার তুমি কি জানো?
আমিও একবার প্রেমে পড়েছিলাম। তার মানে তুমি কারো প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করেছিলে? আপনি মেয়েদের ভালোবাসেন না, তাই না? না না, বরং উল্টো। আমি মেয়েদের খুবই ভালোবাসি, কিন্তু তাদের মধ্যে প্রশংসা করার মতো কিছু নেই। কেন? মেয়েরা মনের দিক থেকে বড় মোটা দাগের হয়, বড্ড বাস্তববাদী, বস্তুগত বিষয়ে বড্ড জোর দেয়। কি বাজে কথা বলছেন! ধরো, যদি কোনো মহিলা কোনো পুরুষকে ঠকালো, তারপর থেকে মেয়েটি পুরুষটিকে অপছন্দ করতে শুরু করবে। তা পুরুষটি যতই ভালো হোক, যত ভালো কাজই করুক, তার যে কোনো খুঁত বার করবেই। এটা হয় যদি মহিলাটি শারীরিকভাবে আরও আকর্ষণীয় কাউকে খুঁজে পায়। মহিলাদের সম্পর্কে আপনি কিছুই জানেন না। আমি যা জানি শুনলে তুমি অবাক হয়ে যাবে। একে ভালোবাসা বলে না। ভালোবাসা আবার কি? ভালোবাসা মানে নিজেকে সঁপে দেওয়া নিঃস্বার্থভাবে, ঠিক যেমন মা তার সন্তানের জন্য করেন। হে, তুমি কি তেমন করে ভালোবাসো? অবশ্যই। কাকে? আমার স্বামীকে। তুমি বিবাহিতা? ছিলাম, আমি যখন জেলে তখনও মারা যায়। ও তাই নাকি? ওনার কথা আমাকে একটু বলো তো। সে এক লম্বা গল্প। ও স্পেনের গৃহযুদ্ধে আহত হয়েছিল, একেবারে পঙ্গু হয়ে যায়। তঙ্গু? সেজন্যেই তো ওকে আমি আরও বেশি ভালোবাসতাম। আমাকে ওর প্রয়োজন ছিল। আমি তো ওর একমাত্র আশ্রয় ছিলাম। জানেন, ও একেবারে শিশুর মতো হয়ে গিয়েছিল, কিন্তু ও তো আমার কাছে একটা শিশুর চেয়েও বেশি প্রিয় ছিল। ও যেন আমার বিশ্বাস, আমার নিঃশ্বাস। ওর জন্য আমি কাউকে খুন করতেও পিছপা হতাম না। বলতে বলতে মেয়েটির চোখে জল এসে যায়। চোখের জল মুছে বিষাক্ত মদে চুমুক দিতে যায়। তখন ভেরদু, দাঁড়াও দাঁড়াও, খেও না। মনে হচ্ছে গ্লাসের মধ্যে শোলার ছিপির টুকরো ভেঙে পড়েছে। তোমার গ্লাসটা দাও, পাল্টে আনি। ভেরদু মেয়েটির হাত থেকে গ্লাসটি নিয়ে পাশে রেখে দিল। নতুন একটি গ্লাস নিয়ে তার বোতল থেকে নতুন মদ ঢেলে দিল নিঃশব্দে। দুজনে পান করল। তারপর ভেরদু চেয়ার থেকে উঠে পড়ল। অনেক দেরি হয়ে গেল, তাছাড়া তুমি ক্লান্ত, এটা রাখো। এই বলে মেয়েটির হাতে টাকা দেয়। এতে তোমার কয়েকদিন চলে যাবে, শুভেচ্ছা রইল। মেয়েটি টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে। ও, আপনার কি দয়া! এটা আমি আশাই করিনি। দুহাতে মুখ ঢেকে ফেলে সে। তার চোখে কান্না, চোখে জল এসে যায়, সে কাঁদতে থাকে। আমি কি বোকা! এই পথে এসে আমার তো সব কিছুর প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছিল। আজ যা ঘটল, আমার সব বিশ্বাস আবার যেন ফিরে এলো। বেশি বিশ্বাস করো না, পৃথিবীটা খারাপ মানুষে ভর্তি। না না, এটা সত্যি নয়। তবে হ্যাঁ, বড্ড গোলযোগে ভরা দুনিয়াটা, খুব দুঃখের জায়গাও। তবু একটু দয়া, একটু ভালোবাসা এই দুনিয়াকে কত সুন্দর করে তুলতে পারে। এবার তুমি যাও। তোমার বিশ্বাস, তোমার দর্শন আমার সব কিছু গোলমাল করে দিচ্ছে। মেয়েটি দরজা অবধি গেল, ফিরে তাকিয়ে হাসল, তারপর শুভরাত্রি বলে বেরিয়ে গেল। এই হলো দৃশ্যটি। এই দৃশ্যে সেন্সর যে আপত্তিগুলো জানিয়েছে তার কিছু তুলে ধরছি। ভেরদু এবং মেয়েটির যে কথোপকথন, এরকম এত রাতে রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকে, তোমার চেষ্টা আছে, এছাড়া কতদিন এই লাইনে এসেছো, তোমার মতো সুন্দরী মেয়ে 3 মাসে তো অনেক উপরে উঠে যাওয়ার কথা, এই সব কথাবার্তা পাল্টাতে হবে বলে সেন্সর নির্দেশ দিয়েছিল। শুধু তাই নয়, ওরা লিখল, আমরা জানাতে চাই যে ত্রাণকর্মী হিসাবে স্যালভেশন আর্মির উল্লেখে আমাদের মনে হয় ওই গোষ্ঠী ক্ষুব্ধ হতে পারে। আমার চিত্রনাট্যের শেষে আছে, বহু ঘটনার পর ভেরদুর সঙ্গে মেয়েটির আবার দেখা হলো। ভেরদুর তখন অবস্থা খুবই খারাপ, কিন্তু মেয়েটি তখন অবস্থাপন্ন। সেন্সর বোর্ড মেয়েটির এই উন্নতিতেও আপত্তি জানালো। দৃশ্যটি এই রকম ছিল, একটি রেস্তোরাঁর দৃশ্য। ভেরদু চেয়ারে বসে কাগজ পড়ছে, যুদ্ধের খবর, ইউরোপে যুদ্ধ লাগলো বলে। একটু পরে দাম মিটিয়ে বেরিয়ে যায়। রাস্তা পার হতে গিয়ে লিমুজিনের সঙ্গে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। গাড়ির ড্রাইভার গাড়িটি দাঁড় করায়, হর্ন বাজায়, তারপর গাড়ির জানালা দিয়ে গ্লাভস পরা একটি হাত হাতছানি দিয়ে ডাকে। সে অবাক হয়ে দেখে গাড়ির জানালায় একটি মেয়ে, হাসি মুখ, একটু যেন চেনা লাগছিল। মেয়েটির পোশাক আশাকে বেশ সম্ভ্রান্ত।
এই যে দরদি মহাশয়, কেমন আছেন? ভেরদু কি বলবে ভেবে পায় না। আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি আমাকে আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন এক বৃষ্টির রাতে। তাই নাকি? আপনি আমাকে খাওয়ালেন, টাকা দিলেন, তারপর আমাকে যত্ন করে বাড়ি পাঠিয়ে দিলেন। আমি নিশ্চয়ই খুব বোকা ছিলাম। না না, আপনি খুব দয়ালু ছিলেন। এখন কোথায় যাচ্ছেন? কোথাও নয়। উঠে আসুন। ভেরদু গাড়িতে উঠবে। এবার গাড়ির ভেতরের দৃশ্য। মেয়েটি তার ড্রাইভারকে বলে, কাফেলা ফার্জে চলুন। আর ভেরদুর দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে আমাকে বোধহয় আপনার মনে নেই, আর মনে থাকবেই বা কেন? ভেরদু খুব প্রশংসার চোখে মেয়েটির দিকে তাকাবে, তারপর বলবে, তোমাকে মনে রাখার অনেক কারণ আছে। তাহলে মনে আছে যে রাত্রে আমাদের দেখা হয়েছিল? সেই রাতে সবে আমি জেল থেকে বেরিয়েছিলাম। ভেরদু ঠোঁটে আঙুল দিয়ে বলবে, চুপ চুপ, বলে ড্রাইভারকে দেখাবে। তারপর বোঝাবে যে ড্রাইভার আর পেছনের আসনের মাঝে, তারপর সে বুঝতে পারবে যে ড্রাইভার আর পেছনের আসনের মাঝে কাঁচের আড়াল আছে। তখন বলবে, ঠিক আছে ঠিক আছে, বলো, আমি ভেবেছি ড্রাইভার শুনতে পাবে। তারপর অবাক চোখে বলবে, কিন্তু তুমি এইসব, এই গাড়ি কি করে হলো এত কিছু? সেই পুরনো গল্প, গরিব থেকে বড়লোক হয়ে যাওয়া। আপনার সঙ্গে দেখা হওয়ার পরেই আমার কপাল খুলে গেল। দেখা হলো এক বড়লোক ব্যবসায়ীর সঙ্গে, অস্ত্র বানানোর ব্যবসা। আমারও ওরকম একটা ব্যবসা করা উচিত ছিল। লোকটি কেমন? খুব ভদ্র আর দয়ালু, কিন্তু ব্যবসার ব্যাপারে দয়া মায়া নেই, নিষ্ঠুর। ব্যবসা মানেই তো নিষ্ঠুরতা। কিন্তু তুমি কি ওকে ভালোবাসো? না, বাসি না, আর সেজন্যই সে আমার প্রতি আগ্রহী। উপরের এই দৃশ্যে সেন্সর বোর্ড আপত্তি জানিয়ে বলেছিল, দয়া করে এই সংলাপগুলো পাল্টান। আমি আপনাকে যত্ন করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এছাড়া আমি নিশ্চয়ই খুব বোকা ছিলাম। এভাবে বলাটা ঠিক হচ্ছে না। আর অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে মেয়েটির সম্পর্কের ক্ষেত্রে এমন কথা ঢোকানোর দরকার যাতে বোঝা যায় মেয়েটি লোকটির প্রেমিকা। তা না হলে মনে হচ্ছে মেয়েটি যেন লোকটির রক্ষিতা। আরও নানা দৃশ্যে নানা আপত্তি, তার কিছু তুলে ধরলাম। মধ্যবয়স্কা মহিলার শরীরের সামনে পেছনে ভাঁজের বর্ণনা এভাবে দেওয়া যাবে না, অশ্লীল শোনাচ্ছে। নাচের দৃশ্যের পোশাকে খেয়াল রাখতে হবে, গোড়ালির উপরের নগ্ন পা দেখানো চলবে না। পাছায় হাত বোলানো নিয়ে রসিকতা মেনে নেওয়া যাবে না। স্নানের ঘরে পায়খানা দেখানো যাবে না, উল্লেখও করা যাবে না। ভেরদুর সংলাপে থলথলে শব্দটা দেয়া আছে, সেটা পাল্টান। সেন্সর বোর্ডের চিঠির সবশেষে লেখা হয়েছে, আমি যদি তাদের সামনাসামনি বসে আলোচনা করি তাহলে ওনারা খুব খুশি হবেন। তাহলে নাকি গল্পটাও নিয়মের মধ্যে বেঁধে সাজিয়ে নেওয়া যাবে, যাতে গল্পটির মজা নষ্ট না হয়। গেলাম তাদের অফিসে। বড় কর্তা মিস্টার ব্রিমের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। একটু পরেই লম্বা, বেশ বলিষ্ঠ চেহারার ব্রিমের এক সহকারী উপস্থিত হলেন। তার গলার স্বর যেন অন্যরকম, তবে বন্ধুত্বপূর্ণ। উনি বললেন, ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আপনার অভিযোগ কি? আমি বললাম, কথা বলছেন কেন? এই কারণে বলে আমার চিত্রনাট্যের কপিটি টেবিলের উপর রেখে পাতা উল্টাতে লাগলেন। তারপর পাতাটি বার করে বললেন, এই দেখুন, এই যে দৃশ্যে অপরাধী ভেরদু জেলের ভেতরে, পাদ্রি গেছেন জেলে ভেরদুর সঙ্গে দেখা করতে। ভেরদু তাকে বলেছে, বলুন আপনার জন্য আমি কি করতে পারি ভালো মানুষ মহাশয়। আমি বললাম, এতে দোষের কি? উনি কি ভালো মানুষ নন? উনি হাত মেরে বললেন, আপনি এটা বলে ঠাট্টা করতে চেয়েছেন। আমি উত্তর দিলাম, একজনকে ভালো মানুষ বলাটা ঠাট্টা কেন হবে? এই নিয়ে তর্কাতর্কি লেগে গেল। শেষে উনি বললেন, পাদ্রিকে কেউ ভালো মানুষ বলে ডাকে না, বলে ফাদার। আমি বললাম, ঠিক আছে, এবার থেকে ফাদারই ডাকবো। আর একটা পৃষ্ঠায় আঙুল দিয়ে বললেন, আর এই যে এখানে আপনি পাদ্রির মুখে সংলাপ বসিয়েছেন, আমি তোমার জন্য ঈশ্বরের কাছে শান্তি কামনা করতে এসেছি। এর উত্তরে ভেরদু বলছে, ঈশ্বরের সঙ্গে আমি বেশ শান্তিতেই আছি। আমার যত দ্বন্দ্ব তা মানুষের সাথে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ধরনের কথাও আসলে উপহাসের মধ্যেই পড়ে। আমি বললাম, দেখুন, যে কোনো ব্যাপারেই আপনার যেমন মতামত আছে আমারও থাকতে পারে, সে অধিকার আমার আছে। উনি বাধা দিয়ে চিত্রনাট্যের আরেকটা জায়গায় আঙুল দিয়ে বললেন, আর এটা?
পাদ্রী বলছেন, তুমি কি তোমার পাপের জন্য অনুতপ্ত নও? এতে ভেরদুর উত্তর এলো, পাপ কি তাই জানি না, এটা যেন স্বর্গ থেকে নেমে এসেছে, স্বর্গচ্যুত পরীরা এটা ছড়িয়ে দিয়েছে, কে জানে পাপের ফল কার কপালে কী লেখা আছে। আমি বললাম, আমার মনে হয় পুণ্যের মতোই পাপও একটা বিরাট রহস্য। উনি বিরক্ত নিয়ে বললেন, এসব একেবারে মেকি দর্শন, দেখুন এরপর আপনি যা বলেছেন, আপনি কি করেছেন তাই দেখুন। ভেরদু পাদ্রির দিকে তাকিয়ে বলছে, পাপ না থাকলে তো আপনার কোনো কাজই থাকবে না। আমি বললাম, হ্যাঁ, এই লাইনটা একটু বিতর্কিত হতে পারে, তবে এটা তো একটা মজা করা, আর পাদ্রিকে তো কোনো অসম্মানজনক কথা বলা হয়নি। কিন্তু আপনি তো ভেরদুর মুখে পাদ্রিকে ক্রমাগত ঠাট্টা করে গেছেন। আমি বললাম, আপনার কি ইচ্ছা? পাদ্রি কী করবে, মজার অভিনয়? উনি বললেন, নিশ্চয়ই নয়, কিন্তু পাদ্রির মুখে কোনো মূল্যবান কথা বসাতে পারলেন না। আমি বললাম, দেখুন, একজন অপরাধী মরতে চলেছে, তবু সে ভেঙে না পড়ে সাহস দেখাচ্ছে। পাদ্রি তো একজন বিচক্ষণ মানুষ, উনি তো ঠিকঠাক কী কথা বলছেন। ঠিক আছে, আপনি যখন বলছেন, পাদ্রির মুখে কিছু মূল্যবান কথা বসিয়ে দেব। উনি বলতে লাগলেন, আর এই লাইনগুলো? পাদ্রি বললেন, ঈশ্বর যেন আপনাকে করুণা করেন। তার উত্তরে ভেরদু বলছে, কেন করবেন না, যতই হোক আমার আত্মা তো তাঁরই সম্পত্তি। আমি জানতে চাইলাম, এতে আবার ভুল কোথায় দেখলেন? উনি ভেঙচে বললেন, কেন করবেন না, আপনি কোনো পাদ্রির সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি বললাম, আরে ওই লাইনটা তো ভেরদু নিজের মনে বলেছে, আপনি ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। উনি বললেন, আপনি সমাজকে তথা গোটা রাষ্ট্রটাকে বিষাক্ত করে ফেলছেন। এর উত্তরে আমি বললাম, দেখুন, রাষ্ট্র আর সমাজ তো একেবারে বিশুদ্ধ নয়, তা আপনি বলেছেন তাদের সমালোচনা করা যাবে না, তাই তো? আরও কিছু পাল্টানোর নির্দেশ নিয়ে অবশেষে চিত্রনাট্যটি অনুমোদন পেল। তবে সত্যি কথা বলতে কি, মিস্টার ব্রিমের অনেক সমালোচনাই কিন্তু গঠনমূলক। উনি একটু বিষণ্ণভাবেই বলেছিলেন, ছবিতে মেয়েটাকে আর বেশ্যা বানাবেন না, হলিউডের প্রায় সব ছবিতেই একজন করে বেশ্যা থাকে। শুনে সত্যিই খুব খারাপ লেগেছিল। আমি কথা দিয়েছিলাম, মেয়েটির চরিত্রের উপরে অত জোর দেব না। সিনেমাটি করা শেষ হলো। এটা শ্লীলতা রক্ষা কমিটির জনা 20-30 সদস্যের দেখানো হলো। তার মধ্যে ছিলেন সেন্সর বোর্ড ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোকেরা। সে সময়ে আমার যে কী নিঃসঙ্গ লাগছিল, তেমন যেন আর কখনো অনুভব করিনি। যাই হোক, ছবি শেষ হতে আরও জ্বলে উঠল। মিস্টার ব্রিম আর সবার দিকে ফিরে বললেন, আমার মনে হয় এবার ছবিটা ঠিকই আছে, চলুন যাওয়া যাক। কাউকে আর উনি কোনো কথাই বলতে দিলেন না, সবাই চুপ। শুধু একজন বললেন, হ্যাঁ, সবই ঠিক আছে আমার মনে হয়, শরীরের কোনো খাঁজই তো দেখা গেল না। অন্যেরা সবাই চুপ। ব্রিম আবার সবার দিকে তাকিয়ে চলে যাওয়ার ভঙ্গিতে বললেন, তাহলে আসুন আমরা উঠি। কোনো উত্তর নেই। কেউ কেউ অনিচ্ছায় মাথা নাড়ল। ব্রিম আর কোনো আপত্তি আনার সুযোগই না দিয়ে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, ঠিক আছে চার্লি, আপনি ছবি প্রিন্ট করে ফেলুন, দেখানো শুরু করে দিন। সবাই ছবিটি অনুমোদন করে দেওয়ায় আমিও একটু আশ্চর্য হয়ে গেলাম। মনে পড়ে গেল, প্রথমে এরাই ছবিটাকে একেবারে নিষিদ্ধ করতে চেয়েছিল, এবারে সবাই ছবিটা অনুমোদন করে দেওয়ায় আমি তো ভাবতে বসলাম, ছবিটার বিরুদ্ধে এদের অন্য কিছু করার মতলব নেই তো। ভেরদুর তখন ছবি তোলা শেষ, সম্পাদনা চলছে। বার্তা পেলাম ইউনাইটেড স্টেটসের মার্শালের কাছ থেকে। উনি আমাকে তলব করেছেন আমেরিকা বিরোধী কার্যকলাপের জন্য ওয়াশিংটনে কমিটির সামনে হাজির হতে হবে। আমার মতো মোট 19 জনের নামে এই তলব আছে। সে সময় ফ্লোরিডার সেনেট সদস্য পেপার লস অ্যাঞ্জেলসে ছিলেন। সবাই মিলে ঠিক করা হলো যে ওনার সাথে দেখা করে পরামর্শ চাওয়া হবে। আমি অবশ্য যাইনি, কারণ আমার ব্যাপারটা আলাদা, আমি আমেরিকান নাগরিক নই। সেনেট সদস্যের সঙ্গে বসে সবাই ঠিক করলো যে তারা কেউই ওয়াশিংটনে দেখা করতে যাবে না, সাংবিধানিক অধিকারের প্রশ্ন তুলে এভাবে ডাকাতে আপত্তি জানাবে। যারা যায়নি তাদের অবশ্য আদালত অবমাননার দায়ে 1 বছরের জেল হয়েছিল। প্রথমবার জানানো হয়েছিল যে 10 দিনের মধ্যে ওয়াশিংটনে গিয়ে দেখা করতে হবে। পরে আবার একটি বার্তায় জানানো হলো, আমার উপস্থিতির সময় আরও 10 দিন বাড়িয়ে দেওয়া হলো। তৃতীয়বার আরও 10 দিন সময় বাড়ানো হলো। এবার আমি ওদের টেলিগ্রাম করে জানালাম, আমার বিরাট সংগঠন, নানা লোক নানা কাজে ব্যস্ত, ওয়াশিংটনে চলে গেলে মাইনে বাবদ প্রচুর ক্ষতি হবে,
তার চেয়ে বরং কমিটি যেমন সম্প্রতি হলিউডে এসে আমার বন্ধু হান্স এসলারকে জেরা করেছেন, আমার ক্ষেত্রেও সেরকম ব্যবস্থা হোক। এতে জনগণের পয়সাও বাঁচবে, আমারও সময় ও আর্থিক ক্ষতি বাঁচবে। যাই হোক, আগে থেকেই আমার কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখছি। আমি কমিউনিস্ট নই, জীবনে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সদস্য হইনি। আমি হলাম আপনারা যাকে বলেন শান্তিকামী। আশা করি আমার কথায় আপনারা ক্ষুব্ধ হবেন না। এবার দয়া করে নির্দিষ্ট করে জানান কবে কখন ওয়াশিংটনে আপনাদের সামনে হাজির হতে হবে। আপনাদের চার্লস চ্যাপলিন। এই চিঠির ফলশ্রুতিতে আমি অত্যন্ত সৌজন্যপূর্ণ উত্তর পেলাম। আমাকে জানানো হলো আমার আর ওয়াশিংটনে গিয়ে ওনাদের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন নেই। আমি ধরে নিতে পারি যে ব্যাপারটা মিটে গেছে।